আপনি আপনি আমাকে বনবাসে পাঠাবেন, কিন্তু রানীমা আমার অপরাধ কি বলুন আমাকে। তোমার সব থেকে বড় অপরাধ হলো তুমি আমার ছেলেকে ঠকিয়েছো। আর তাছাড়া তোমার ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা ভালো মেয়ে, তাই তো তোমাকে আমার রাজপুত্রের সাথে বিবাহ দিয়েছিলাম। কিন্তু তোমার সম্পর্কে আমি যা যা জানতে পেরেছি, তাতে করে এই রাজপ্রাসাদে আমি তোমাকে কিছুতেই থাকতে দেব না। আর শুধুমাত্র তাই নয়, রাজকুমারও যদি তোমার সম্পর্কে এই সব কিছু জানতে পারে, তাহলে তোমাকে সে দূর দূর করে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। কি বলছেন কি? আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমার উপর এতটা পাষাণ হচ্ছেন? আপনারা আমাকে দয়া করে বলুন কি আমার অপরাধ। এখন খুব সাধু সাজা হচ্ছে, তাই না? মনে হচ্ছে কিছুই জানো না, কিছুই বুঝো না। কি কি মনে করেছো তুমি? তোমার ব্যাপারে আমি কিছু জানতে পারবো না? তুমি কি অস্বীকার করতে পারো যে তুমি কখনো ওই মোড়লের ছেলে সুমনকে ভালোবাসতে না? রানীমা, আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, সুমনকে আমি মনে মনে পছন্দ করতাম ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সুমনের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল। আর কাউকে তো ভালো লাগতেই পারে, আর ভালো লাগাই যে ভালোবাসা এটা তো নাও হতে পারে। আর তাছাড়া রাজপুত্র রাজপুত্র আমাকে ভালোবেসেছে। রাজপুত্র আমাকে ভালোবাসার পর আমি বুঝতে পেরেছি যে আসল ভালোবাসা কাকে বলে। পছন্দ করার ভালোবাসা যে এক নয়। শোনো মেয়ে, তোমার এইসব কথা আমি শুনতে চাই না। এখন এসব কথা বলে নিজের দোষ হালকা করতে পারবে না। আর তোমাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতেই হবে। আর শুধুমাত্র এটা আমার কথাই নয়, এটা রাজপুত্রেরও কথা। রাজপুত্র তোমাকে কিচ্ছু জানিয়ে যায়নি। আসলে রাজপুত্র আমাকে সব কিছু বলে গেছে। ও জানতে পেরেছে তোমার আর সুমনের ব্যাপারটা, আর তাই তো ও তোমার উপর রাগ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে। সে নাকি আর তোমার মুখ দর্শনও করতে চায় না। সে তোমাকে প্রত্যাখ্যান করেছে। আর তাই আমি বলছি, তুমি এক্ষুনি রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসো। আর হ্যাঁ, এই রাজ পোশাক পরিবর্তন করে সাধারণ পোশাকে আসবে। এ কথা বলে রানী উর্মিমালাকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার ঘোড়া নিয়ে ছুটে যায় দূরের রাজ্যের উদ্দেশ্যে। অবশেষে সে সেই রাজ্যেও পৌঁছে যায়। অবশেষে এই রাজ্যে পৌঁছাতে পেরেছি, কিন্তু এতটা দূরের পথ সেই তখন আমি রওনা দিয়েছি। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। আর কিছুক্ষণ পর সন্ধে নেমে আসবে। এখন পর্যন্ত মায়ের ঔষধটা আমি হাতেই পাইনি। তবে রাজবৈদ্য আমাকে বলল এখানে এলে নাকি আমি ঔষধটা পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর দেরি করলে চলবে না, ঔষধটা খুঁজে বের করতে হবে। আর তাছাড়া আমি ওদিকে কুমারীকে কিছুটি বলেও আসতে পারিনি। আমার কুমারী হয়তো আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে, মনে মনে হয়তো আমার উপর অভিমানও করেছে। আর আমি তো আমার কুমারীকে বলে আসতেই চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে এমন তাড়া দিল যে আমি শুধুমাত্র আমার পোশাকটা পরিবর্তন করেই রওনা দিয়েছি। যাই হোক, একটা রাতেরই তো ব্যাপার, কাল সকাল সকাল তো আমি আবার ফিরে যাব। তখন কুমারীকে সব খুলে বললে কুমারী সবটা বুঝতে পারবে। আমিও জানি আমার উপর কিছুতেই অভিমান করবে না কুমারী। যাই, এই রাজ্যের নগরী থেকে আমার যত তাড়াতাড়ি সম্ভব ওই ঔষধটা সংগ্রহ করতে হবে। না না, ওই রাজপ্রাসাদে গিয়েও তো আমার সুমনটাকে কোথাও খুঁজে পেলাম না। রানীমার কাছ থেকে শুনলাম ওই রাজপ্রাসাদের কোনো কারাগারেই নাকি আমার সুমন বন্দি নেই। তাহলে কোথায় কোথায় গেল আমার ছেলেটা? আর আমার ছেলেটা তো একটিবারের জন্য ফিরেও এলো না। তার মানে কি ওই কুমারী আমার ছেলেটাকে হত্যা করে ফেলেছে? না না, এটা কিছুতেই হতে পারে না। তবে আমি তো রানীমার কানে কুমারীর নামে বিষ ঢেলে দিয়ে এসেছি। এবার রানীমা ওই কুমারীর একটা না একটা ব্যবস্থা করবেই। ওই কুমারী কি ভেবেছিল এত সহজে সকলের হাত থেকে পার পেয়ে যাবে? না না না, সেটা কিছুতেই না। তাছাড়া সামনে ওর জন্য অনেক ভয়ানক বিপদ অপেক্ষা করছে। ও আমার ছেলের ক্ষতি করেছে, ও কিছুতেই শান্তিতে থাকতে পারবে না। কিন্তু আমি জানি না আমার ছেলেটা কবে ফিরে আসবে। তান্ত্রিক বাবা, আমি আপনার উপর ভীষণ খুশি হয়েছি। আপনি ওই পরীকে উচিত শিক্ষা দিয়েছেন। ওই পরী তো আমাকে মানুষ থেকে এই দুর্গন্ধযুক্ত ফুলে পরিণত করেছে, আর এখন আমি এই ফুল হয়ে জীবন পার করছি। তবে আমি জানি না তান্ত্রিক বাবা, আমার এই ফুল আপনার কি কাজে আসবে। কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে, সেটা হলো আপনি দয়া করে আমাকে মানুষের রূপ ফিরিয়ে দিন।
হ্যাঁ, আমি চাইলেই তোমাকে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো। তার আগে তোমার এই ফুল দিয়ে আমার কিছু কাজ করতে হবে। সেই কাজটা সম্পূর্ণ করতে পারলে আমি হব অনেক শক্তিমান। তোমার ফুলের এই দুর্গন্ধযুক্ত ঘ্রাণই আমার অশুভ শক্তিকে আরো শক্তিশালী বানাতে সক্ষম হবে। কিন্তু তান্ত্রিক বাবা, এতে করে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না না, তোমার কোনো ক্ষতি হবে না, শুধু মাঝখানে উপকার হবে আমার। আর ক্ষতি যদি হতে হয় তাহলে ক্ষতি হবে ওই শুভ শক্তির। কারণ আমি আমার এই যজ্ঞটা সম্পূর্ণ করতে পারলে আমি অশুভ শক্তিকে আমার নিজের হাতের মুঠোয় বানিয়ে ফেলতে পারবো। আর আমি যা বলবো তাই হবে। আর এই পুরো পৃথিবীটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। তাহলে আর দেরি করবেন না, আপনি এক্ষুনি আপনার যজ্ঞ শুরু করুন আর আমাকে মানুষ রূপে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমার যজ্ঞ সম্পূর্ণ করব। তারপর তোমাকে আসল রূপে ফিরিয়ে দেব। এ কথা বলে তান্ত্রিক সুমনের ফুলটিকে গাছ থেকে নিয়ে একটি স্থানে রেখে যজ্ঞ করতে শুরু করে। ওদিকে কুমারী ভীষণ কষ্ট পায়। রানীমাই সব কি বলে গেল? রাজকুমারও আমাকে ত্যাগ করেছে। সুমনের সাথে আমার ব্যাপারটা জানতে পেরে রাজকুমার কিভাবে আমাকে ত্যাগ করতে পারলো? কারণ সুমনের সাথে তো সত্যি আমার কিছুই ছিল না। তাহলে কি রাজপুত্র আমাকে কখনোই বিশ্বাস করেনি? সে যদি বিশ্বাসই করতো তাহলে তার বিশ্বাস কি করে এভাবে ভেঙে চুরমার হয়ে যেত? তাছাড়া রাজপুত্র তো আমার কাছে এসে সঠিকটা জানার চেষ্টা করত। সেটা না করে সে আমার উপর রাগ অভিমান করে রাজ্যের বাইরে চলে গেল। এমনকি সে আমার মুখ দর্শনও করতে চায় না। না 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 না, এত বড় অপবাদ আমি কি করে সহ্য করব? আমি তো রাজকুমারকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম সে সত্যি সত্যি আমাকেও অনেক বেশি ভালোবাসে। কিন্তু এই সব কিছু যে মিথ্যে ছিল। আমি ঠিকই ভেবেছিলাম এতক্ষণ যা ঘটছিল সবই স্বপ্ন। আসলে আমার কপালে কখনো এত সুখ লেখা থাকতেই পারে না। আর তাই তো আজ আমার এই পরিণতি। ঠিক আছে রাজকুমার, যেহেতু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছই, তাহলে আর আমার জীবনের কি মূল্য আছে? আমি বরং রানীমার কথাটাই মেনে নেই। ওদিকে রানী প্রহরী এবং রাজরথ সাজিয়ে অপেক্ষা করতে থাকে কুমারীকে বনবাসে পাঠানোর জন্য। আর তখনই কুমারী সাধারণ একটি পোশাক পরে রানীমার কাছে এসে দাঁড়ায়। এই তো কুমারী, চলে এসেছো, ভালো হয়েছে। প্রহরী, এক্ষুনি আমি তোমাদের যেখানে এই মেয়েটিকে রেখে আসতে বলেছি ঠিক সেখানে রেখে আসবে। আর আমার কথার অন্যথা যেন না হয়। যথা আজ্ঞা রানীমা, আপনি যা বলবেন তাই হবে। যুবরানী, রাজরথে চড়ে বসুন।